আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমার এই চ্যানেল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন এই চ্যানেলটিতে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিও সচরাচর অনেকদিন দেওয়া হয় না, দেব করে সময়ও পাই না, বিভিন্ন কাজের ব্যস্ততার জন্য দেওয়া হয়ে ওঠে না। তো আজকে অনেকদিন পরে পুকুরের পাড়ে আসলাম, দেখি কি অবস্থা মাছের। তখন একটু দেখেন পুকুরটা কি অবস্থায় আছে। দেখা যাচ্ছে তো মনে হয়। তো এই তো দেখলেন অবস্থা। তো মাছ চাষ নিয়ে মোটামুটি আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি। আপনারা জানেন, যারা এই চ্যানেলটিকে দেখেন তারা জানেন। তো মোটামুটি কয়েক মাস হয়ে গেল ভিডিও তেমন দেওয়া হয় না। গত সপ্তাহে না এটা অনেক দিছিলাম। আমি এর আগে মোটামুটি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিতাম। তো আজকে এবার একটু মাঝে কিছুদিন গ্যাপ পড়ে গেল আর কি। তো যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পুকুরটা তো আপনাদেরকে দেখালাম। পুকুরে যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এখানে পুকুরটার নিচে পর্যাপ্ত পরিমাণে মাছের যে ওয়েস্টেজ, মাছ যে মল ত্যাগ করে, সেই মলটা আসলে প্রচুর পরিমাণে এখানে জমা হয়ে গেছে, যার জন্য পানিটার কালারটা অনেকটা পুকুরে মুরগি লিটার দিলে যেরকম মনে হয়, মনে হচ্ছে যে আমার পুকুরটাতে আমি মুরগি লিটার ব্যবহার করছি। আসলে কিন্তু তা না। এই যে আপনারা যে এটা দেখতেছেন, এটা কিন্তু মাছের কোনো খাবার না। এটা হচ্ছে পুকুরে মাছের ওয়েস্টেজ, মাছ যে মলত্যাগ করে সেই ওয়েস্টেজ, স্লাজ যাকে বলা হয়। তো এটা কিন্তু পুকুরের জন্য কোনো উপকার আনবে না, কিন্তু আপনি একটাভাবে প্রসেসিং করে কিন্তু এই পুকুরটাকে এটাকে আপনি ডেভেলপ করতে পারেন। সেটাকে বলা হয় হচ্ছে প্রোবায়োটিক। এই যে এখন পুকুরে যে পরিমাণে আপনার মানে মাছের যে মলমূত্র পড়ছে, এটাতে যে মাছের পানির যে কালার হয়েছে, এখন যদি আপনি এখানে প্রোবায়োটিক ব্যবহার করেন, এই মোটামুটি এই বেশিরভাগ এই স্লাজই আপনার আস্তে আস্তে এটা মাছের খাবারে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে যে প্রোবায়োটিকের একটা বিশেষ গুণ। যাই হোক, সেটা নিয়ে অতিরিক্ত আলোচনা যাব না। প্রোবায়োটিক নিয়ে পরে এক সময় আরও বিস্তারিত আমরা আলোচনা করব। এটার কিন্তু অনেক উপকারিতা আছে। প্রোবায়োটিক সম্বন্ধে আপনাদের সাথে পরে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনায় বসবো। তো এখন ভিডিও দেবো মনে করলাম, দেবো না, ভালো লাগতেছে না। এটা টাইমটাও একটু রৌদ্রের টাইম, আসরের আজান হচ্ছে। তো বাসাতে ভালো লাগতেছে না, ঘুমাইছিলাম। মনে করলাম যে পুকুরে পাড়ে একটু বসে থাকি, বাতাস টাতাস আছে, বসে থাকলে হয়তো একটু ভালো লাগবে। তো ওই জন্য আসাতে মনে করলাম যে বসে আছি, একটা ভিডিও দেই, টুকটুক করে আলোচনা করি। যারা আপনারা ফ্রি আছেন তারা বসে টুকটাক দেখলেন কি আলোচনা হয়। তো
পুকুরটাতে আমি চিন্তা ভাবনা করছি যে একটা নৌকা কিনবো। নৌকাটা আসলে পুকুরে অনেক কাজে ব্যবহার করা যায়। যার মোটামুটি 1 বিঘা একটা পুকুর আছে, সে ইচ্ছা করলে একটা করে নৌকা সে পুকুরে ব্যবহার করতে পারে। নৌকার কিছু বিশেষ সুবিধা আছে। সেই সুবিধার ভেতরে আপনার প্রথম সুবিধাটা হলো যে পুকুরে যে আমরা খাবারটা দিই, পুকুরে যে চুনটা দিই, চুন বলেন, লবণ বলেন, জৈব সার বলেন, প্লাঙ্কটন তৈরি করার জন্য যে মিক্সার, আপনার জুপ্লাঙ্কটন তৈরি করার জন্য যে জুস, এই যে জিনিসগুলা আমরা পুকুরে ব্যবহার করি। এখন আমরা তো পুকুরে সবসময় আসলে এভাবে নেমে পুকুরে চতুর্দিকে ছিটায় দেওয়া, এটা কিন্তু আসলে একটু কষ্টদায়কই হয়ে যায়। 1 বিঘা পুকুরে এভাবে ঘুরে ঘুরে দেওয়া, এটা কিন্তু একটা পরিশ্রমের কাজ। তো আপনার যদি সেক্ষেত্রে যদি নৌকা থাকে, আপনার যদি পুরাটা নাও করেন, আপনি একবার গেলেন চলে আসলেন, হয়ে গেল। নৌকা নিয়ে আপনি বইটা ধরে চলে গেলেন ওই পাশ থেকে আবার এই পাশে চলে আসলেন। তাহলে কি হলো যে আপনি যে খাবারটা দিবেন, সেই খাবারটা আপনার পুরা পুকুরে আপনি এটা ছিটাই দিতে পারলেন। তো তাতে কি হলো, আপনি চুন দেন, চুনের কথা ধরেন, চুনটা আপনি যদি এক জায়গায় দেন তাহলে চুনটা কিন্তু এক জায়গায় জড়ো হয়ে থাকলো। হ্যাঁ ঠিক আছে, এই চুনটা আস্তে আস্তে পানিতে মিশে একসময় হয়তো পুরো পুকুরেই সেই পানিটা আন্দোলিত হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের ব্যাপার। একটা সার যত দ্রুত পানিতে মিশে যেতে পারে, একটা চুন কিন্তু সেভাবে আসলে যায় না। একটা চুন ধরেন এক জায়গায় আপনি ফেললেন, ওই জায়গায় হয়তো বইটি দানা ধরে আছে, আস্তে 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 গলতেছে, আস্তে 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 ওইটা পুকুরে ছড়ায় যাচ্ছে, পানির সাথে মিশে যাচ্ছে। এই যে খাবারের দেওয়ার যে এই যে একটা সমস্যা, আপনার ধরেন সার, যে সারটা দিচ্ছেন সেই সারটা আপনি এক জায়গায় দিলেন, পুরো পুকুরে ছড়ায় যাওয়া, টিএসপি সার দিচ্ছেন এক জায়গায়, সেটা পুকুরে ছড়ানো কিন্তু সময়ের ব্যাপার। আবার আপনি জৈব সার হিসেবে মনে করেন 5 কেজি খলি দিলেন, খোলটা যদি আপনি এক জায়গায় ব্যবহার করেন, এটা পুরো পুকুরে কিন্তু এক জায়গায় সময় লাগে। এটা হয় না বললে তা না, কিন্তু হয়। কিন্তু এটা ভালো বলতে যে একটা কথা আছে যে সবচেয়ে ভালো সুন্দর কোনটা হয়। তো তাতে আমার মনে হয় যে আমরা মাছ চাষে যারা আছি, আমরা যারা আসলে বেসিক যারা যেগুলো সবসময় আমরা পুকুরে ব্যবহার করি, যেগুলো প্রতি মাসে আমাদের সবসময় দিতে হয়, সেগুলো যদি আমরা দিতে চাই, আমরা পুরো পুকুরে দিলে আমাদের জিনিসটা আসলে ভালো হয়, কার্যকারিতাটা ভালো হয়। তো সেই চিন্তা মাথায় করেই নিয়ে আমি একটা নৌকা কেনার পরিকল্পনা করছি। তো মোটামুটি এটা মেমোরিতে আছে। এখন যে কোনো একটা টাইমে হয়তো আপনারা দেখবেন যে নৌকার একটা ভিডিও আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। তো এখন এটা সময় লাগবে, হয়তো যে কোনো একটা টাইমে এই বর্ষাতে হতে পারে, কি বর্ষা হলো না, পরের বর্ষাতে হতে পারে। তো একটা নৌকার ভিডিও আমি নৌকাটা দিব, নৌকাটা কিনবো। নৌকা কিনলে আমি দেখলাম যে নৌকার আসলে অনেক সুবিধা আছে। আমি ধরুন 3-4 হাজার টাকা, 4-5 হাজার টাকা খরচ করে একটা নৌকা যদি কিনি, তাহলে দেখা যাচ্ছে একটা নৌকা মোটামুটি 3-4 বছর, 4-5 বছর কিন্তু আরামে ব্যবহার করা যায়। 3-4 বছর আমার যেখানে নৌকা ব্যবহার করলে আমার ওই পারে যাওয়া আর এই পারে আসা, যদি একটু পানি জমেও যায় তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাতে মোটামুটি হিসাব করে দেখলাম যে নৌকাটা হলে আমার খাবারের যে দেওয়ার যে সিস্টেম, যে পুরো পুকুরটাতে যে আগাছা জন্মায় আছে, এটা যদি আমার নৌকা থাকতো তাহলে কি করতাম, নৌকার উপরে বসে সুন্দর করে এক ডব বিষ নিয়ে পুরো পুকুরে আস্তে আস্তে ঘুরতাম আর আস্তে আস্তে বিষটা প্রয়োগ করতাম। তাহলে কী হতো, আমার জঙ্গলটা, পুকুরটা কিন্তু পরিষ্কার হয়ে যেত। এখন যদি একটা লিপার নিতে যায়, তাও তো আমার এখানে 500 টাকা খরচ হবে। সেদিক থেকে অনেক দিক থেকে চিন্তা ভাবনা করে দেখলাম যে নৌকাটার আসলে বিশেষ এখানে দরকার। তো সে চিন্তা করেই এখন নৌকা পরিকল্পনাটা মাথায় আনছি যে সেটা সিদ্ধান্তটা কার্যকর হবে আর কি। যে কোনো একটা টাইমে নৌকাটা আমি আনবো, কিনবো আর কি। এখন মাছ বিক্রি করেও কিনতে পারি, বা হাতে টাকা পয়সা হয়ে গেলে কিনে ফেলতে পারি, বা আবার দেরি হতে পারে। তো যাই হোক, মাছ চাষ নিয়ে আমি যত কথাই বলি, আমি কিন্তু এখনও লসে আছি। তারপরে এটা দীর্ঘমেয়াদী একটা
জিনিস ওজনে লস আছে বলেও আমি সেটাতে কিছু শেখার জন্য আমি ধরে আসি যে এটা শিখতে হলে আমাকে লস দিতে হবে, লস হলে কিছু করার নাই, কারণ এখানে আমার শিক্ষা লাগতেছে, শিখতে গেলে আমাকে ধৈর্য ধরতে হচ্ছে। আমি পুকুরে আসলে পুরোপুরি ওভাবে প্রফেশনাল ট্রিটমেন্ট আমি আসলে করি না, আমি পুকুরে মাছ চাষ নিয়ে একটু চিন্তাভাবনা করি, তার উপরে কিছু এখানে অ্যাপ্লাই করি। কিন্তু একটা পুকুরে আসলে সবসময় যেটা দরকার, যে খাবারটাগুলো দেওয়ার দরকার, যে প্রতিদিন খাবার দিলেন, আমি কিন্তু আসলে ওইভাবে খাবার দিই না। আমি মোটামুটি একদিন পর পর 2 কেজি করে খোল দিই, আরও কিছু দেওয়ার দরকার সেগুলা জৈব সার দিই, চুন দিই, লবণ দিই, এই তো মোটামুটি পরিচর্যা করি, এর বেশি আর কিছু এখানে করা হয় না। আর অনেক কিছু করা যেতে পারে এর ভেতরে। আরও একটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের এর আগে বলেছি, অটো ব্রান বলতে অটো রাইস ব্রান কিংবা অটো রাইস পলিশ, এইগুলা পুকুরে দিলে, খোলের সাথে দিলে আসলে খাবারের মানটা ভালো হয়। তো এগুলো আমি আসলে অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিও না, তো দেওয়া হচ্ছে না, মোটামুটি খোলের উপরেই এখন আসি। তো 100% খাবার আসলে আমি পুকুরে তৈরি করতে পারি না, কারণ আমার হয়ে ওঠে না। তো চিন্তা ভাবনা করছি যে যেহেতু আমি প্রাকৃতিকভাবে মাছ চাষ করার চেষ্টায় আছি, তো সেখানে আমি যদি প্রোভাইড ঠিকমতো ব্যবহার করতে পারি, প্রোবায়োটিকটা মোটামুটি আমি একটা প্রসেসিং একটা থিওরি পাইছি, এই থিওরির মতো আমি মোটামুটি প্রোবায়োটিক যদি তৈরি করি, তাহলে হিসেবে দেখা যাচ্ছে যে আপনার প্রতি মাসে একবার করে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে পুকুরে আমার যে ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজটা টোটালি মোটামুটি ধরেন যে খাদ্যে পরিণত হয়ে যাবে। তখন আমার খাদ্যের পরিমাণ আরও কমায় দিলেও আমার সমস্যা নেই, মোটামুটি ওই খাদ্যের উপরই আমার মাছের প্রোডাকশন কিন্তু আরও বাড়বে। তো মোটামুটি যতটুকুই জ্ঞান অর্জন হয়েছে, ইনশাল্লাহ চেষ্টা করলে সফলতা আনা সম্ভব। এখন এটাতে শ্রম দিতে হবে, শ্রম বলতে সময় দিতে হবে, সময় কিছু দিতে হবে, সময় দিলে দেখা যাচ্ছে যে এখান থেকে আর্ন করা সম্ভব। স্বল্প পরিশ্রমে মোটামুটি চেষ্টা করলে এখানে কিছু বেনিফিট এখানে সংসারের জন্য আয় করা সম্ভব। সে চিন্তা করেই আমি মোটামুটি আজ অনেকদিন ধরে লেগে আছি যে তেমন কোনো, আমার তো বড় বিজনেসও নয়, ছোটোখাটো একটা চাকরি করি, তো পাশাপাশি যদি কিছু না করি তাহলে আমার জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি। তো সে চিন্তা করেই মোটামুটি এখন মাছ চাষের দিকে ঝুঁকি আছে আজ 2-3 বছর ধরে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যদি কোনো ভালো পজিশনে না যাইতে পারি, তাহলে আমাকে তো মাছ চাষ করেই মোটামুটি আমাকে আস্তে আস্তে ওঠার চেষ্টা করা লাগবে। একটা মানুষ আসলে চেষ্টা করে ওঠার, একটা মানুষ এক এক দিকে চেষ্টা করে। তো এখন আমার চিন্তা ভাবনা আছে যে মোটামুটি এভাবে যদি পুকুরের পরিধিগুলো আস্তে আস্তে একটু বাড়াইতে পারি, যেরকম আমি যে রেনুটা পোনাগুলো কিনি, এগুলো যদি আমি নিজেই প্রোডাকশন করে যদি আমি পুকুর দিতে পারি, তাহলে আমার খরচটা অনেক কমে গেল। কিংবা পুকুর পাশাপাশি 2-3টা পুকুর হলে, বড় পুকুরে বিভিন্ন ধরনের পুকুরে বিভিন্ন সাইজের মাছ রাখলে সেটা যেমন বড় হয় দ্রুত, সেভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মাছও বিক্রি করা যায়, সব দিক দিয়ে সুবিধা আছে। তো জন্য চিন্তা ভাবনা করছি পুকুরে পরিসর আস্তে আস্তে বাড়াবো। তো শেখার শেষ নাই, মোটামুটি 2-3 বছর যতটুকু শিখছি, আগ্রহ কোনো কমতি নাই, আগ্রহ বর্তমানে আগের থেকে আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি, ভবিষ্যতে এটা নিয়ে আল্লাহ যদি তৌফিক দেয় আরও বড় কিছু করার চিন্তা ভাবনা আছে। তো আপনারা যারা মাছ চাষে আগ্রহী কিংবা বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, চাষ করতেছেন, তারা আসেন, অল্প পরিসরে শুরু করেন, আস্তে আস্তে শেখেন, মোটামুটি আশা করা যায় যে একসময় আপনারা সফল হবেন। কিন্তু আপনাদেরকে ধৈর্য এখানে ধরতে হবে, সব কিছুতেই পরিশ্রম আছে, সব কিছুতেই ধৈর্য আছে। একটা জিনিস করতে লাগলে আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরতে পারলে কিন্তু আপনি আয় করতে পারবেন না। তো সেজন্য আপনারা
আসেন। মাছ চাষ এটা ভালো কারবার, এখানে লাভজনক একটি পেশা। আপনারা যদি লেগে থাকেন তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে এ বিষয়ে আপনাদের আগ্রহ আরও বাড়বে ইনশাল্লাহ। তো আজকে আর বেশি কথা বলবো না, শরীরটা ভালো লাগতেছে না, একটু কথা না বললেই মনে হয় ভালো লাগবে, ওর জন্য একটু চুপচাপই থাকি। তো পরে একসময় আপনাদের সাথে আবার বসবো ইনশাল্লাহ, আবার যখন একটা টাইমে চলে আসবো তখন বিস্তারিত আলোচনা হবে মাছ চাষ নিয়ে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।